সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের গল্প শুনলে মনে হবে আগুনে ঘি ঢালা হচ্ছে, অথবা পোড়া ঘরে আবারও বজ্রপাত। একদিকে $1.2 ট্রিলিয়ন অস্ত্র চুক্তি, অন্যদিকে সেই অঞ্চলের সবচাইতে শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের বিমান হামলা। আর এর কেন্দ্রে আজকের মূল চরিত্র ইরানের পারমাণবিক কর্মসূচি। কিন্তু এর ভেতরে আরেকটি চমক রয়েছে, সেটি হচ্ছে ইরানের পারমাণবিক কূটনীতি। ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামী অস্ট্রিয়ার ভিয়েনায় যাচ্ছেন IAEA এর বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য, যেখানে তেহরান স্পষ্ট বলছে পারমাণবিক স্থাপনার হামলার উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা চাই। আজ আমরা খুঁজে বের করব ইরান কোথায় দাঁড়িয়ে, IAEA কে আসলেই প্রবেশ করতে দিবে, নাকি স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আবার মাথায় ভর করছে। আর বিগত জুন মাসের 13 দিনের যুদ্ধে কে জয়লাভ করেছে, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই অনুরোধ থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ফ্রান্সের বিখ্যাত সংবাদ মাধ্যম লা মন্ডে 13 সেপ্টেম্বর 2025 তারিখে একটা নিউজ প্রকাশ করেছে। ইসরায়েলের টানা আক্রমণের পরেও ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষত নাতানজ আর ফোর্দোর চারপাশে বিস্ফোরণ ঘটেছে। তবে গোয়েন্দা সূত্র স্বীকার করেছে মূল অবকাঠামো ও গুরুত্বপূর্ণ মজুদ অটুট রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও আমেরিকা একযোগে চেষ্টা করার পরও ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারেনি। এটা ইসরায়েল আর আমেরিকার জন্য বিশাল পরাজয়, কারণ ইরানে হামলার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো 100% ধ্বংস করা হয়েছে। কিন্তু বাস্তবে তারাই এখন বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি চলমান রয়েছে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন এর রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে এখনো 440 কেজির বেশি 60% এনরিচড ইউরেনিয়াম আছে। এটা অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি, অর্থাৎ হামলার পরও প্রধান ঝুঁকি রয়ে গেছে আগের জায়গাতেই। এদিকে ইরান কেবল সামরিক প্রতিরোধেই সীমাবদ্ধ থাকেনি। পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামী ভিয়েনার উদ্দেশ্যে রওনা হয়েছেন IAEA এর বার্ষিক সাধারণ সম্মেলনে যোগদান করতে। আর সেখানে তার দাবি থাকবে পারমাণবিক স্থাপনাগুলো কখনোই সামরিক হামলার টার্গেট হতে পারবে না। একই সময়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ঘোষণা দিয়েছে ভবিষ্যতের IAEA পরিদর্শন কেবল কঠোর শর্ত সাপেক্ষেই সম্ভব হবে। অর্থাৎ IAEA পশ্চিমা বিশ্ব, ইসরায়েল অথবা আমেরিকা এরা চাইলেই যেভাবে খুশি সেইভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না। পরিদর্শন করতে পারবে কেবলমাত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নির্দেশ মোতাবেক। সব মিলে বার্তাটি স্পষ্ট, ইসরায়েল আঘাত করেছে, কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো সচল। আর এখন তেহরান সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক ও আইনগত কৌশল দিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে। বন্ধুরা, IAEA এর পরিদর্শকরা কখন এবং কতটা প্রবেশাধিকার পাবে, আর ইরানের পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা সংস্থা এই বিষয়ে কি বলছে, চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই। প্রথমেই আসি তথ্য ও চুক্তির ব্যাপারে। রয়টার্স জানায় ইরান ও IAEA একটি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি করেছে কায়রোতে, যা মূলত পারমাণবিক স্থাপনাগুলি পুনরায় পরীক্ষা করার পথ খুলতে পারে। তবে চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়নি পরিদর্শকরা সব পারমাণবিক স্থাপনায় কবে প্রবেশ করতে পারবে। অপরদিকে ইরানের পার্লামেন্ট বা সংসদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। মিশরের কায়রোতে IAEA এর সাথে আরাকচির কি বৈঠক হয়েছে তা জানার জন্য ইরানের পার্লামেন্ট জরুরি একটি সেশনের আয়োজন করে এবং সেই আয়োজনে আরাকচিকে প্রশ্ন করা হয় যে চুক্তি IAEA এর সাথে করা হয়েছে সেই চুক্তি কি ইরানের নতুন আইন ও বিধিবিধান মেনে করা হয়েছে। এর উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সম্মতিসূচক উত্তর দেন। জাতীয় নিরাপত্তা কমিশনের প্রতিনিধি বলছেন যে IAEA কে অন্যান্য পারমাণবিক স্থানে প্রবেশ করতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর অনুমোদন লাগবে। অর্থাৎ পরিদর্শন হবে, তবে পরিচালনা ও সময় নির্ধারণে ইরান নিজেই নিয়ন্ত্রণ রাখবে।
তারিখ ও সময় কবে হতে পারে? এখনো কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি যে আইএইএ সব স্থানে পরীক্ষক পাঠাবে ঠিক কবে থেকে। শুধুমাত্র বলা হয়েছে চুক্তি হয়েছে, প্রস্তুতি চলছে ও রিপোর্ট দেওয়া হবে হামলা কবলিত স্থাপনাগুলি সম্বন্ধে। পার্লামেন্টের কমিশনের বৈঠক, জাতীয় নিরাপত্তা সংস্থার অনুমোদন, এই ধাপগুলোর পরেই কাজ শুরু হবে। তাই কবে হবে এর কোনো আনুষ্ঠানিক সময়সীমা পাওয়া যায়নি। সংক্ষেপে বলতে গেলে ইরান বলেছে আইএইএ এর সাথে সহযোগিতা বাড়বে, তবে আইন ও নিরাপত্তা শর্ত পূরণের পরে। পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে যে সামগ্রিক প্রবেশাধিকার পুরোপুরি স্বনিয়ন্ত্রিত হবে ইরানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে। কোনো নির্দিষ্ট দিন তারিখ ঠিক হয়নি। আইএইএ এর পরিদর্শকরা সকল স্থানে কোন দিন থেকে কাজ শুরু করবে সবকিছু নির্ভর করবে ইরানের শর্তসমূহ ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির উপর। বন্ধুরা, এবার চলুন স্ন্যাকব্যাক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলি। জেসিপিওএ এর চুক্তির একটি ধারা হলো স্ন্যাপব্যাক মেকানিজম, অর্থাৎ ইরান চুক্তি মানতে ব্যর্থ হলে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে। স্ন্যাপব্যাক মেকানিজম কি তা নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটি দেখে ধারণা নিয়ে নেবেন স্ন্যাপব্যাক মেকানিজম আসলে কি আর কিভাবে কাজ করে। রয়টার্স জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স আর জার্মানি বা E3 নামে পরিচিত এই তিনটি দেশ স্ন্যাকব্যাক প্রক্রিয়া শুরু করেছে, কারণ তাদের মতে ইরান আইএইএ কে সম্পূর্ণ সহযোগিতা করছে না আর সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাবও পরিষ্কার নয়। কিন্তু সমস্যা হলো ইউএন সিকিউরিটি কাউন্সিলে স্ন্যাকব্যাক টিকবে কিনা। চীন আর রাশিয়া ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা ইরানকে রক্ষা করবে। তাহলে প্রশ্ন থেকে যায়, স্ন্যাপব্যাক কি বাস্তবায়িত হবে নাকি রাজনৈতিক খেলা হয়ে যাবে? ইরান সবসময় বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। মেহের নিউজ জানায় ইরানের সরকার দাবি করেছে তাদের গবেষণা শুধু জ্বালানি উৎপাদন আর চিকিৎসা খাতে আইসোটোপ তৈরির জন্য। তারা বলছে আমরা এনপিটি সদস্য, তাই পরমাণু অস্ত্র তৈরি করা আমাদের অধিকার নয়। হামলার পরও ইরান বলে যাচ্ছে তারা আঞ্চলিক স্থিতিশীলতা চায় এবং পারমাণবিক কর্মসূচি ব্যবহার করছে কেবল প্রতিরক্ষামূলক কারণে। তবে আন্তর্জাতিক মহল সন্দেহ করছে এত বিপুল পরিমাণে 60% এনরিচড ইউরেনিয়াম শান্তিপূর্ণ কাজে কেন প্রয়োজন। তাদের ভাষ্যমতে এটা অনেকটা বিড়ালকে দুধ পাহারা দিতে বলা, যা তাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। কিন্তু বাস্তবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা বা এনপিটি তারা কেউই আজ পর্যন্ত প্রশ্ন তোলেনি ইসরায়েল কিভাবে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এবং ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অপরদিকে আমেরিকা বলছে ইরান যদি আইএইএ কে পুরোপুরি প্রবেশাধিকার না দেয় তাহলে কঠোর নিষেধাজ্ঞা ফিরে আসবে। ইউরোপ দ্বিধায় রয়েছে, কারণ তারা একদিকে স্ন্যাকব্যাক শুরু করেছে, অন্যদিকে ইরানের গ্যাস তেলের ওপর নির্ভরশীল। রাশিয়া ইরানের পাশে দাঁড়াচ্ছে, কারণ ইউক্রেন যুদ্ধের সময় তারা ইরান থেকে ড্রোন সহযোগিতা পাচ্ছে। চীনও বলছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের উদ্যোগে ইরান খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একদিকে পশ্চিমা চাপ, অন্যদিকে রাশিয়া চীনের সমর্থন। এই দুই মেরু রাজনীতির ভেতরেই ইরানের প্রোগ্রাম বেঁচে রয়েছে। সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে? ইরানের প্রোগ্রাম ধ্বংস হয়নি, কিন্তু তারা দমবন্ধ অবস্থায়। আইএইএ প্রবেশাধিকার পেলেও সেটা সীমিত। স্ন্যাপব্যাক কার্যকর হবে কিনা তা নির্ভর করছে রাশিয়া চীনের সমর্থনের উপর। আর ইরানের দাবি সবই শান্তিপূর্ণ, এটা আন্তর্জাতিক মহলে খুব একটা গ্রহণযোগ্য হচ্ছে না। কিন্তু বাস্তবতা একটাই, সেটা হচ্ছে ইসরায়েল আর আমেরিকা ইরানে প্রায় 13 দিনের আক্রমণ চালালো। সেই আক্রমণের রেজাল্ট বা ফলাফলটা আসলে কি? ফলাফল শূন্য। পারতপক্ষে ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধে হেরে গিয়েছে এবং ইরান জয়যুক্ত হয়েছে। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন।